প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি ওয়েলকাম করছি। মোহন বিশ্বাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমরা দুটি বিষয়ের উপর ধারণা লাভ করব, যার এক হিসাব সমীকরণ, দুই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই দুটি বিষয়ের উপর আমরা ধারণা লাভ করব। আমাদের প্রথম বিষয়টি রয়েছে হিসাব সমীকরণ। এখন এই হিসাব সমীকরণের উপরে ধারণা অর্জন করার পূর্বে আমাদের জানা দরকার হিসাব সমীকরণ কী। আমরা হিসাব সমীকরণ জানার জন্যে যে বিষয়টি আগে আমরা একে পরিষ্কার করে নিতে পারি, যে বিষয়ের উপর আমরা অগ্রসর হতে পারি, তা এমন। হিসাব শব্দের অর্থ আমরা জানি গণনা, আর এখানে সমীকরণ অর্থে আমি বলবো গাণিতিক সম্পর্ক। তাহলে বলা যায় হিসাব সমীকরণ কি? এর উত্তর হিসাবে আমরা বলবো গণনা সম্পর্কিত গণনা সম্পর্কের গাণিতিক সম্পর্ককে গণনা কার্যের লেখো তোমরা, গণনা কার্যের গাণিতিক সম্পর্ককে হিসাব সমীকরণ বলে। আমরা সবাই জানি অতি প্রাচীন কাল হতে এই হিসাব শাস্ত্র বিভিন্ন সময় ধাপে ধাপে পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে আসছে। আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাচিওলি হিসাব বিজ্ঞানের আদিগ্রন্থ, হিসাব বিজ্ঞানের জন্মগ্রন্থ, যাকে আর হিসাব শাস্ত্রের ভিত্তি, যাকে আমরা সুমাদি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শন লিটা নামক গ্রন্থ হিসাবে চিনি। এই গ্রন্থে উনি লেনদেন সম্পর্কে ধারণা দেন, লেনদেনের দ্বৈত সত্তা সম্পর্কে বিভিন্ন প্রকার রূপ প্রদান করেন। তার উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানীরা একের পর এক এই হিসাব বিজ্ঞানের নূতন নূতন তথ্য উপাত্ত আবিষ্কার করে আমাদের সামনে উপস্থাপন করছেন, যা দ্বারা আমরা উপকৃত হচ্ছি এবং হিসাব শাস্ত্রের, হিসাব বিজ্ঞানের কার্যক্রমকে চলমান ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছি। এমনিভাবে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাবের এক ধরনের গাণিতিক সম্পর্ক সৃষ্টি করেছেন। হিসাবের এই যে গাণিতিক সম্পর্ক সৃষ্টি করেছেন, সেখানে তারা দেখেছেন বা দেখাতে চেয়েছেন প্রতিটি সম্পদের বিপরীতে সমসংখ্যক
বা সমান পরিমাণ দায় অথবা প্রতিটি সম্পদের বিপরীতে সমান পরিমাণ মালিকানা সত্ত্ব থাকবে। মালিকানা সত্ত্ব থাকবে, দায় থাকবে অথবা মালিকানা সত্ত্ব থাকবে। দায় থাকবে অথবা মালিকানা সত্ত্ব থাকবে কেন? আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পদের আগমন ঘটলে সেটা বাকিতে ক্রয় করা হতে পারে। বাকিতে ক্রয় করা হলে তা দায়, অথবা বাকিতে ক্রয় করে না করে মালিকের নিজস্ব মূলধন দ্বারাও এটা ক্রয় করা হতে পারে। যদি মালিকের নিজস্ব মূলধন দ্বারা ক্রয় করা হয় তাহলে তাকে বলা হবে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমরা দুটি ধারণা পেয়েছি। একটি ধারণায় বলা হচ্ছে কি, সম্পদের বিপরীতে থাকবে দায়, যেটাকে আমি ক দ্বারা লিখছি, অথবা প্রতিটি সম্পদের বিপরীতে সমান পরিমাণ মালিকানা সত্ত্ব থাকবে। এই অর্থে আমরা এখানে দুটি গাণিতিক সম্পর্ককে এখানে আমরা সমীকরণ বলেছি। দুটি সমীকরণ প্রকাশ করতে পারি। ক সমীকরণে আমরা লিখতে পারি এ অ্যাসেট সমান সমান এল, অর্থাৎ সম্পদ সমান সমান দায়। অন্যদিকে খ সম্পর্কে আমরা লিখতে পারি এ সমান সমান এল প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমরা দুই ধরনের সম্পর্ক এখানে প্রকাশ করতে পারবো। একটা সম্পর্ক আমরা প্রকাশ করতে পারবো এ সমান সমান এল, অথবা এ সমান সমান এল প্লাস ও ই, যেটাকে বলা হচ্ছে অনার্স ইকুইটি। এটি হচ্ছে মূলত হিসাব সমীকরণের মূল কথা, মূল বিষয়, মূল তাৎপর্য। এখন আমরা এটাকে যদি আমাদের মূল উপস্থাপনায় নিয়ে যেতে চাই তাহলে দেখো কি হয়। আমরা এবার লিখতে পারি তাহলে হিসাব সমীকরণ সমান সমান দরকার নেই, এ সমান সমান এল প্লাস ও ই। এখানে এ সমান সমান অ্যাসেটস, বাংলায় আমরা লিখছি সম্পদ। এল সমান সমান আমরা লিখছি লাইবিলিটিস। দায়। ওইতে আমরা লিখছি অনার্স ইকুইটি। মালিকানা সত্ত্ব। অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এটাই ছিল মূলত আমাদের হিসাব সমীকরণ। আমাদের আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব। এই হিসাব সমীকরণের প্রভাবে সর্বোচ্চ 3টি ঘটনা ঘটে। আমরা প্রভাবটা দেখে নিই। হিসাব সমীকরণের
সমীকরণের প্রভাব। তিনটি ঘটনা ঘটে ক, খ, গ। অর্থাৎ সমীকরণের উপর, লেনদেনের উপর যে ধরনের প্রভাব সৃষ্টি হয় তার প্রথম যে ঘটনাটা রয়েছে, যদি আমাদের সম্পদ বৃদ্ধি পায়, সমীকরণের প্রভাব ব্র্যাকেটে লিখে নাও, যদি সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেলে তিনটি পরিবর্তন সাধিত হতে পারে বা তিনটি ঘটনা ঘটতে পারে। ক, অন্য সম্পদ হ্রাস পাবে। আমরা যদি এটাকে ব্যাখ্যা আকারে লিখতে চাই তাহলে কেমন হয় দেখো, যেমন নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কি ঘটছে দেখো, নগদ না, আসবাবপত্র বৃদ্ধি, নগদ হ্রাস। অর্থাৎ আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ক নম্বরে বলা হচ্ছে অন্য সম্পদ হ্রাস পাবে। অর্থাৎ নগদে যদি তুমি আসবাবপত্র ক্রয় করো সেক্ষেত্রে সম্পদ হিসাবে আসবাবপত্রের পরিমাণ বাড়ছে, নইলে অন্যদিকে নগদ সম্পদ বা নগদ টাকার পরিমাণ কমে যাচ্ছে। খতে হতে পারে যে কোনো দায় বৃদ্ধি পাবে। আমরা দায় হিসাবে এখানে দুই ধরনের দায়কে জানি, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব, অন্যটি বহির্দায়। তাহলে কি হবে, মূলধন কমে যাবে, মূলধন কমে গেলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। এর জন্য বলা হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা বহির্দায় যদি আমরা বাকিতে ক্রয় করি তাহলে প্রদেয় বিলের পরিমাণ বাড়বে অথবা বকেয়া খরচের পরিমাণ বাড়বে, বকেয়া ঘটনার পরিমাণ বৃদ্ধি পাবে, এক্ষেত্রে বহির্দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে হিসাব সমীকরণের প্রভাবের ক্ষেত্রে আমরা প্রথমত লক্ষ্য করলাম হিসাব সমীকরণটা আমাদের হয় এ সমান সমান এল প্লাস ওই, এল লাইবিলিটিস, ওই অনার্স ইকুইটি। যদি কোনো সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে লাইবিলিটিস অথবা অনার্স ইকুইটি। কিন্তু এমন ঘটনাও ঘটতে পারে যেটা আমরা কত আগে আলোচনা করেছি, একটি সম্পদ ক্রয় করার জন্য অন্য কোনো সম্পদ হ্রাস পাবে। খ প্রভাবে আমরা দেখছি সম্পদ বৃদ্ধির জন্য যে কোনো প্রকারের দায়, এটা মালিকানা সত্ত্ব আর অনার্স ইকুইটি হতে পারে বহির্দায়, যে কোনো একটি দায় বৃদ্ধি পাবে। আমরা তৃতীয় সম্পর্ক অর্থাৎ গ নাম্বার সম্পর্কে আমাদের কি ঘটনা ঘটবে এটা আমরা দেখি। গ, মালিকানা সত্ত্ব। যদিও আমরা এটা খতে আলোচনা করেছি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে কেন? যদি আমাদের বাকিতে ক্রয় করা সম্ভব না হয়, ধারে ক্রয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত মূলধনের সরবরাহ করতে হবে। অতিরিক্ত মূলধন
অতিরিক্ত মূলধন সরবরাহ করতে হবে। অতিরিক্ত মূলধন সরবরাহ করতে হবে। সম্পদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন হবে অতিরিক্ত মূলধন বৃদ্ধি করা। এছাড়াও হিসাব সমীকরণের একাধিক উপাদান দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন সম্পত্তি বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে, সম্পত্তি হ্রাস পেলে দায় হ্রাস পাবে। আমরা এখানে লিখে নিতে পারি অন্য, এটা তোমরা সংগ্রহ করে নিয়েছো, যারা পারোনি দ্রুত সংগ্রহ করে নাও। নেওয়ার পরে তোমরা লেখো অন্য যে পরিবর্তনগুলো সাধিত হয়। তোমরা ওখানে উপরে লেখো হিসাব সমীকরণের প্রভাবে অন্য যে পরিবর্তন সাধিত হয়। এক, সম্পদ হ্রাস পেলে দায় হ্রাস পাবে। দুই, যেহেতু সম্পদ হ্রাস পেলে দায় হ্রাস পেয়েছে, এটা তোমরা লক্ষ্য করেছো যে নগদ টাকাকে আমরা সম্পদ বলি। নগদ যদি কম হয়ে যায় তাহলে আমাদের বহির্দায়, পাওনাদার অথবা প্রদেয় বিল, প্রদেয় হিসাব এ জাতীয় ব্যয়গুলোও কমে যায়। তাহলে আমরা দেখলাম সম্পত্তি হ্রাস পেলে দায় হ্রাস পাবে, সম্পত্তি বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে। ক্রমিক 3, তাহলে আমরা দেখলাম সম্পদ হ্রাসে দায় হ্রাস, সম্পত্তি বৃদ্ধিতে দায় বৃদ্ধি, অথবা সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরে আর একটি দফা আমাদের বাকি আছে, সম্পত্তি হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে আমরা হিসাব সমীকরণের প্রভাবে অন্য যে পরিবর্তনগুলো সাধিত হয় তার ভিতর 1 নম্বরে দেখলাম সম্পদ হ্রাস পেলে দায় হ্রাস পাবে, সম্পত্তি বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অথবা সম্পত্তি হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটাই আমাদের ছিল আজকের হিসাব সমীকরণের সংজ্ঞাসহ সংঘটিত লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপর যে সকল প্রভাব সৃষ্টি হয় তার মূল আলোচনা। তোমরা আলোচনাটি লক্ষ্য করে শুনলে এবং বাসায় আরও একবার এটা অনুশীলন করো, পড়ো, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এমন কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি।
সবাইকে জানাচ্ছি গুড বাই।